পড়ছিলাম মেজর শিকদার, কলমে ঈশিতা ঈশা, পর্ব সংখ্যা 6। সকালবেলা টেবিলে সকলে একত্রে নাস্তা খেতে বসেছে। অনুপস্থিত শুধু রাহি। সে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। শবনম বেগম তো মেয়ে জামাইয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। কি রাঁধবেন কি খাওয়াবেন তা নিয়ে তার একরাশ চিন্তা। ভোরবেলা তিনি উঠে লেগে গেছেন জামাইয়ের জন্য দেশি মোরগ রান্না করতে। সাথে করেছেন ছিটা রুটি। এর পাশাপাশি মিক্সড সবজি ভাজি সহ ডিমও রয়েছে। এত খাতির যত্নে রৌনক বেশ অবাক। এ বাড়ির লোকজন তার জন্য কেমন ব্যস্ত হয়ে আছে। সেই সাথে তার ছেলেটাকে অনেক আদর যত্ন করছে। ছেলের হাসি মুখ দেখে সে খুশি। রিশান তৃণার নানির পাশে বসা। সে দুষ্টমি করছে আর একটু একটু করে খাচ্ছে। একটু পরপর তাকে নানান প্রশ্ন করে বিভ্রান্ত করছে। সেও ধৈর্য ধরে প্রশ্নের উত্তর দিয়ে চলেছে। তৃণা আর শবনম বেগম সকলের খাওয়ার বিষয়টা দেখছে। মাকে রেখে তৃণা খাবে না, তাই তাকে আর কেউ তেমন জোর করেনি। রৌনক তাকে বসতে বলেছিল, সে বলেছে মায়ের সাথে খাবো। এর বিপরীতে সে আর তাকে কিছু বলেনি। মাহি অবশ্য নিজে খাচ্ছে, আবার তৃণাকে ডেকে খাইয়ে দিচ্ছে। রুটি মুখে পড়তেই রৌনকের ফোন বেজে ওঠে। ফোন হাতে নিতেই তার চেহারার রং কেমন বদলে যায়। আমি একটু আসছি বলে ফোন হাতে সে উঠে ভেতরের রুমে যায়। তৃণা তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন জাগে, হঠাৎ কার কল এলো? উত্তর পেতে অবশ্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। কিছুক্ষণ বাদে রৌনক ফিরে এসে নিজের আসনে বসে। ফোনটা টেবিলের উপর রেখে আবারও খাবারে মনোযোগ দেয়। টিনে এবার তার দিকে তাকায়, তারপর বাবার দিকে। তৈয়বুদ্দিন বিষয়টা বুঝতে পারে। তিনি নীরবতা ভাঙেন। মেয়েকে জিজ্ঞেস করেন, টিনা, আজকে তো তোরা থাকছিস তাই না? টিনা জবাব দেওয়ার পূর্বে রৌনক তৈয়বুদ্দিনের দিকে তাকিয়ে বলে, একটা সংবাদ দেওয়ার আছে। রৌনকের কথার স্বরে তৈয়বুদ্দিন নড়ে চড়ে বসেন। তৈয়বুদ্দিন প্রশ্ন করেন, কিছু কি ঘটেছে? আসলে স্যার কল দিয়েছেন, ছুটি ক্যান্সেল করে আর্জেন্টলি ফিরতে বললেন। রৌনকের কথা শুনে উপস্থিত সকলেই চমকায়। এমনটা মোটেও কেউ প্রত্যাশা করেনি। তৃণার চোখ মুখ এক পলকে বদলে বিষাদে ছেয়ে যায়। মাহি তার দিকে তাকায়। তারও একই হাল। নিজেকে সামলে তৈয়বুদ্দিন জিজ্ঞেস করেন, তা আজ থাকবা না? জি না, আজই ফিরতে হবে, রাতে রওনা দেব। টেবিলে নেমে আসে অদ্ভুত একই নীরবতা। মাহি নিজে অবাক। সে জানতো আরও কিছুদিন ভাই থাকবে। আজ হুট করে এভাবে যেতে হবে ভাবেনি সে। তৈয়বুদ্দিন ধীরে গলা খাকারি দিয়ে বললেন, আজই? এত তাড়া? রৌনক মাথা নেড়ে বলে, পরিস্থিতি ভালো না। আমাকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব যেতে। কি ঘটেছে আমিও বুঝতে পারছি না। বর্ডারে তো এক সেকেন্ডে অনেক কিছু ঘটে। আন্দাজ করছি গুরুতর কিছু হবে। শবনম বেগমের মন খারাপ হয়। সে ভেবেছিল আরেকটা দিন মেয়ে আর জামাই থাকবে, তিনিও যত্ন করে আদর আপ্যায়ন করবেন। তার হলো না। এই গতকালই তো বিয়ে হলো। তৈয়বুদ্দিনের চোখে চোখ পড়তেই কথাটা অসম্পূর্ণ রেখেই চুপ করে যান শবনম বেগম। তৃণা পুরো সময়টায় কিছু বলেনি। সে চুপচাপ নীরবতা পালন করেছে। তৈয়বুদ্দিন শান্ত স্বরে বলেন, ঠিক আছে, সমস্যা নেই। দেশ সবার আগে। আবার ছুটি পেলে এসো। তারপর তৃণার দিকে তাকিয়ে বলেন, তবে আমি ভেবেছিলাম অন্তত আজকের দিনটা। রৌনক সাথে সাথে বলে, আমি দুঃখিত, তবে তৃণা চাইলে আপনাদের কাছে কিছুদিন থাকতে পারে। সাথে সাথে তৃণা বলেন, না, আজই আপনাদের সাথে ফিরব। তার কথার পিঠে কেউ আর কিছু বলে না। বোধহয় তারা মেয়েটার মনের অবস্থা খানিকটা আন্দাজ করতে পেরেছে। বাকিটা সময় সকলে নীরবে খাওয়া দাওয়া সেরেছে। তৃণার ভেতর অদ্ভুত এক তাড়াহুড়ো। বিছানার উপর বই ছড়িয়ে আছে। মেডিকেলের নোট ফাইল এলোমেলো হয়ে আছে। সে একটার পর একটা গুছিয়ে ব্যাগে রাখছে। আপন মনে কাজটা করে চলেছে। হাতে সময় কম, তাই তাড়াহুড়ো করে সব ব্যাগে রাখছে। হঠাৎ দরজায় কেউ টোকা দেয়। তৃণার ধ্যান ভাঙে। তাকিয়ে দেখে দরজায় রৌনক দাঁড়িয়ে। চুপচাপ, আমি ভেতরে আসতে পারি? তৃণা ভুরু কুচকে বলে, আসুন। রৌনক ভেতরে ঢোকে। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে দেখে তৃণা কি করছে। মেয়েটা তার দিকে তাকায় না, নিজের মতো কাজ করে চলেছে। তুমি তাড়াহুড়ো করছো। আপনিও তো করছেন। তৃণা ব্যাগের চেইন লাগাতে লাগাতে বলে। রৌনক কিছু বলে না। কয়েক কদম এগিয়ে এসে বলে, আমি ভাবিনি হঠাৎ এমন কিছু হবে। জানি। ব্যাগ রেখে তৃণা যেতে নিলে রৌনক বলে, আধা ঘন্টা পর আমরা বেরোবো। বাড়িতে কল দিয়ে জানিয়েছি। ঠিক আছে বলে তৃণা কক্ষ হতে বেরিয়ে যায়। রৌনক ড্রাইভ করছে। পাশের সিটে তৃণা চুপচাপ বসে আছে। পেছনে মাহি আর রিশান। রাহি তার বাইকে চলে যাচ্ছে। সে তাদের ছেড়ে অনেকটা রাস্তা এগিয়ে গেছে। জানালার বাইরে তাকিয়ে থাকা তৃণার চোখে কোনো দৃশ্য ঠিকভাবে ধরা দিচ্ছে না।
পেছনের সিটে মাহি আর রিশান কথা বলছে ফিসফিস করে। রিশান জানে বাবার ডিউটি মানেই তারা, কিন্তু ঠিক কতটা তারা সেটা তার ছোট্ট মাথায় ধরা পড়ে না। হঠাৎ রৌনক গাড়ির গতি কমায়। একটা ছোট্ট আইসক্রিমের দোকানের সামনে গাড়ি থামে। রৌনক আয়নায় একবার ছেলের দিকে তাকায়। রিশান, আইসক্রিম খাবা? রিশান যেন এই কথাটার অপেক্ষাতেই ছিল। চোখ দুটো ঝলমল করে ওঠে। খুশিতে আত্মহারা হয়ে বলে, খাবো ড্যাডি। ট্রিনা তার দিকে তাকায়। হঠাৎ লোকটার কি হলো? মাহি নিজে অবাক। রৌনক এসব খাওয়া অপছন্দ করে। সে হঠাৎ করে নিজে থেকে খাওয়াতে চাইছে, বিষয়টা হজম করতে তারও কষ্ট হচ্ছে। সিট বেল্ট খুলে রৌনক বলে, ফুপ্পির সাথে নামো তাহলে। চলো রিশো, জলদি নামি। মাহি রিশানকে নিয়ে নামে। সিট বেল্ট খুলে ট্রিনাও নামে। রিশান কাউন্টারের সামনে দাঁড়িয়ে প্রায় লাফাতে থাকে। ড্যাডি, চকলেট খাবো। মাহি হেসে বলে, আসতে পড়বি। রৌনক পকেট থেকে মানিব্যাগ বের করে কাউন্টারের দিকে এগোয়। বলে, একটা চকলেট, একটা ভ্যানিলা। আর মাহি জবাব দেয়, স্ট্রবেরি। রৌনক ট্রিনার দিকে তাকায়। ট্রিনা একটু থেমে বলে, ভ্যানিলা। ঘাড় ঘুরিয়ে রৌনক দোকানদারের উদ্দেশ্যে বলে, সাথে দুটো ভ্যানিলা আর একটা স্ট্রবেরি। একে একে আইসক্রিমগুলো সকলের হাতে তুলে দেয় রৌনক। রিশানের আইসক্রিমের প্যাকেট খুলে টিস্যু সহ তাকে খেতে দেয়। রিশান তাড়াহুড়ো করে খেতে গিয়ে হাত নোংরা করে ফেলে। ট্রিনা তার হাত মুছিয়ে দেয়। খাওয়া শেষ হতেই আবার সকালে গাড়িতে চড়ে বসে। দুপুরের মধ্যে তারা শিকদার ভিলাতে পৌঁছে যায়। মিসেস জান্নাত আরাম করে সোফায় বসে চা পান করছেন। এমন সময় রিশানের গলা কানে আসে। দিদুন। কাপ থেকে চোখ সরিয়ে তাকাতেই ঝড়ের বেগে রিশান এসে তাকে জড়িয়ে ধরে। চায়ের কাপটা টেবিলে রেখে নাতিকে এক হাতে জড়িয়ে ধরে। ততক্ষণে ট্রিনা আর মাহিও ভেতরে প্রবেশ করে। তখনই ট্রিনাকে জিজ্ঞেস করেন, আজ চলে এলে যে? তোমাদের তো কাল আসার কথা ছিল। ট্রিনা জবাব দেওয়ার পূর্বে পেছন থেকে রৌনক জবাব দেয়, আমার ছুটি শেষ, আজকেই ডিউটিতে ফিরতে হবে। সে কি, এত বড় সংবাদটা আমায় জানালে না? ড্যাডকে জানিয়েছিলাম। তো আমায় জানাবে না? তিনি তো সেসব আমাকে বলার প্রয়োজন মনে করেন। চলেই তো এলাম। মিসেস জান্নাত তবুও মন খারাপ করেন। আরেক ঝামেলা হলো, তার শাশুড়ি এখনো বাড়িতে। ট্রিনার ব্যাপারটা কিভাবে কি করবেন বুঝতে পারছেন না। রৌনক সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছে। পেছন থেকে মিসেস জান্নাত বলেন, কখন বের হবা? বিকেলে। জবাব দিয়ে সে নিজের রুমে চলে যায়। মিসেস জান্নাত বাড়ির কুককে ডাক দেন। রৌনকের জন্য আলাদা করে রান্না করতে বলেন। মাহি নিজের রুমে আর ট্রিনাও চলে আসে রৌনকের রুমে। একজন সার্ভেন্ট ট্রিনার ব্যাগ দুটো রুমে দিয়ে যায়। ট্রিনা ব্যাগ দুটো এক পাশে রাখে। রৌনক চলে গেলে তারপর খুলে সব গুছিয়ে রাখবে। বাসা থেকে একটা সুতির শাড়ি পরে এসেছে। এখন ভাবছে বদলে নেবে নাকি এটা পরেই থাকবে। রৌনক ঢুকেছে গোসলে। গোসল সেরে সে তার প্যাকিং করবে। অবশ্য প্যাকিং বলতে হাতে অত্যাবশ্যকীয় কিছু জিনিসপত্র নেবে। গোসল সেরে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হয় রৌনক। ট্রিনা তখন নিজের জামা কাপড়ের লাগেজের সামনে বসা। শাড়িগুলো উল্টে পাল্টে দেখছে। ওই বাড়ি থেকে তো গোসল সেরেই এসেছে। রৌনকের গলা পেয়ে ট্রিনা তাকায়। লোকটা আরও বলে, শাড়িটা বদলাতে হবে না, এটাই পরে থাকো। কথাটা বলে সে আর আয়নার সামনে চলে যায়। ট্রিনার কপালের ভাঁজ স্বাভাবিক হয়। নিজের পরনের শাড়িটার দিকে তাকায়। কচুপাতা রঙের একটা শাড়ি তার পরনে, যার বর্ডার গাঢ় সবুজ। তার মাঝে গোল্ডেন রঙের সুতোর কাজ। বিয়েতে শাড়িটা তাকে নানি উপহার দিয়েছেন। লাগেজের চেন বন্ধ করে ট্রিনা উঠে দাঁড়ায়। চুলে চিরুনি চালানো অবস্থায় রৌনক বলে, আমার কাভার্ড খালি আছে, তুমি নিজের জামা কাপড় তাতে রাখো। আর সার্ভেন্টকে বলে আমার বইগুলো সরিয়ে নিজের বই রেখো। ট্রিনা তার কথার জবাব না দিয়ে বলে, আপনার সঙ্গে আমার কথা আছে। বলো কি কথা? চুল আঁচড়ানো শেষ করে রৌনক ঘুরে দাঁড়ায়। দুই হাত গুজে ফেলে সাদা রঙের ট্রাউজারের পকেটে। ট্রিনা চোখ নামিয়ে ফেলে। অভ্যাসবশত শাড়ির আঁচল আঙুলের ভাঁজে নিয়ে পেঁচাতে শুরু করে। কি হলো বলো? আসলে আমি আমাদের বিষয়ে জানতে চাচ্ছিলাম। আমাদের বিষয় বলতে? ট্রিনা ঝট করে জবাব দেয়, বিয়ের কথাটা বলে জিভে কামড় দেয়। আসলে বলতে চাচ্ছিলাম। রৌনক দুই কদম এগিয়ে আসে। কি বলতে চাচ্ছিলে? ট্রিনা চোখ তুলতেই দেখে রৌনক তার একদম সামনে দাঁড়িয়ে। চোখ নামাতেই লোকটা বলে ফেলে, আমার দিকে তাকিয়ে কথা বলো। লোক অ্যাট মি। তাকাতেই দুজনের দৃষ্টিরেখা মিলিত হয়। স্বাভাবিক স্বরে রৌনক বলে, এবার বলো যেসব প্রশ্ন আছে। তবে হ্যাঁ, এই মুহূর্তে হয়তো তোমার সকল প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যেগুলোর উত্তর আছে সেগুলোর উত্তর অবশ্যই দিব। আসলে বিয়ের পর থেকে আপনি কেমন স্বাভাবিক আচরণ করছেন, বিষয়টা আমায় ভাবাচ্ছে। কনে চলে গেল অথচ আপনি রাগ না করে উল্টো আমায় বিয়ে করলেন। এর পেছনে বিশেষ কোনো কারণ আছে? প্রশ্নটা করে ট্রিনা চুপ রইল।
রৌনকও চুপ। কয়েক সেকেন্ড পর সে হো হো করে হেসে দেয়। তার হাসির শব্দে মেয়েটা ভ্যাবাচেকা খায়। সে হাসির এমন কি বলেছে? আশ্চর্য, লোকটা হাসছে কেন? রৌনক হাসি থামিয়ে সময় নেয়, ধীরে মাথা নেড়ে বলে, তোমরা মেয়েরা সবকিছুর পেছনে কারণ খুঁজো কেন? সে তৃণার সামনে থেকে সরে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর গম্ভীর গলায় বলে, হুটহাট রাগ করলে জীবন চলে না। কখনো কখনো পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হয়। পরিস্থিতির ভার যেদিকে সেদিকে সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ। আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো সেটা নিয়ে ভাবিনি, আমি কি করতে পারি সেটাই ভেবেছি শুধু। টিনা নিঃশ্বাস আটকে রাখে। সে চেয়েছিল উত্তর, পেয়েছে ব্যাখ্যা। রৌনক এবার তার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ায়। আমি যেটা করেছি সেটা আবেগে না, আর তুমি যেটা ভাবছো সেটাও পুরোটা ভুল না। আমরা দুজনেই নিজেদের জায়গায় সঠিক। পরিস্থিতি আমাদের একত্রিত করেছে। টিনা বলে, সব দোষ পরিস্থিতির। আপু না পালালে এমনটা হতো না। এক পা এগিয়ে এসে সে থামে, খুব কাছে না, আবার দূরেও না। টিনার দৃষ্টি মেঝেতে টাইলসের দিকে। যেমন তুমি এই বিয়েতে হঠাৎ করে চলে এসেছ, আমিও। দুজনেই প্রস্তুত ছিলাম না, কিন্তু পরিস্থিতি এমন জায়গায় এনে দাঁড় করিয়েছিল, সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। টিনা অবাক হয়ে তাকায়। আপনি মানে? বিয়েতে আমার বিশেষ মত ছিল না। দেখো, আমি যেই পেশার মানুষ, তাতে নিজের ছোট ছেলেটাকে অবধি সময় দিতে পারি না। সেখানে নতুন আরেকজনকে আনলে তার শুধু কষ্টই হবে। এটা ভেবে বিয়ে করতে চাইনি। টিনা নিম্নস্বরে প্রশ্ন করে, আমি কি একটা সিদ্ধান্ত মাত্র? রৌনকের চোখে প্রথমবারের মতো একটা কাঁপুনি দেখা যায়, খুব ক্ষণিকের। সে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেয়। না, একটু থেমে বলে, কিন্তু এখনো স্ত্রী হয়ে ওঠার গল্পটা শুরু হয়নি। আমি বর্ডারে যাচ্ছি, সামনে কি আছে জানি না, ফিরবো কিনা সেটাও নিশ্চিত না। এই অবস্থায় তোমাকে কোনো স্বপ্ন দেখাতে চাই না। টিনার ভেতরটা মুচড়ে ওঠে, গলার কাছে এসে শব্দগুলো দলা পাকিয়ে যায়। তুমি এখানে নিরাপদ থাকবে, সম্মান পাবে, কারোর সামনে মাথা নিচু করতে হবে না, কিন্তু আমাদের সম্পর্কের বিষয়ে সেটা সময় নেবে। টিনা চোখ নামিয়ে নেয়, শাড়ির আঁচলটা শক্ত করে মুঠোয় ধরে। কিছুক্ষণ পর খুব ছোট গলায় বলে, আমি শুধু বুঝতে চেয়েছিলাম আমি কোথায় দাঁড়িয়ে আছি। রৌনক শান্ত স্বরে উত্তর দেয়, আমার পাশে। আপাতত এইটুকুই যথেষ্ট। ঘরে আবার নীরবতা নামে। দুপুরবেলা বাসায় রৌনকের জন্য বেশ রান্না বান্না হয়। মিসেস জান্নাত তার পাতে এটা ওটা দিচ্ছেন আর জিজ্ঞেস করছেন কিছু লাগবে কিনা। রৌনক খাচ্ছে, টিনা তার পাশেই বসা। রিশানকে সে খাইয়ে দিচ্ছে। সে বায়না করছে তাকে খাইয়ে দিতে হবে। ড্যাড বাড়িতে নেই, তিনি তো সকালে বের হলেন, বলে গেলেন ফিরবেন জলদি। এমন সময় রাহি প্রবেশ করে। হেলমেটটা ডাইনিংয়ের উপর রাখতেই মিসেস জান্নাত রাগ করেন, এটাকে ঘরে কেন এনেছো? সরাও রাহি। মম, একটু পরেই রুমে যাব। চেয়ার টেনে পা ছড়িয়ে রিশানের পাশে বসে। তার বিপরীতে মাহি বসা। রৌনক জিজ্ঞেস করে, কই ছিলি তুই? আমাদের সাথে রওনা দিলি, তারপর আর তোর খবর নেই। হেসে রাহি জবাব দেয়, এই তো একটু দরকারি কলের ডাকে সাড়া দিতে গিয়েছিলাম। মাহি বিড়বিড় করে, ওর দরকারি কল মানে বন্ধু নয়তো গার্লফ্রেন্ড। মম, খেতে দাও। মিসেস জান্নাত বিরক্তি নিয়ে বলেন, নিয়ে খাও। রাহিও একে একে দেখতে শুরু করে কি রান্না হয়েছে। রৌনক এর মাঝে মিসেস জান্নাতকে জিজ্ঞেস করে, দাদুনকে দেখতে পাচ্ছি না যে? গত রাতে প্রেশার হাই হওয়াতে সারা রাত ঘুমায়নি, এখন ঘুমাচ্ছে। ওহ, তাহলে খেয়ে একবার দেখা করে আসবো। রৌনকের কথার পিঠে মিসেস জান্নাত আর কিছু বলেন না। সময় খুব দ্রুত এগোয়। সময় গড়িয়ে এখন বিকেলবেলা। রৌনক নিজ রুমে দাঁড়িয়ে রেডি হচ্ছে। পরনে সাদা আর কালো প্যান্ট, কোমরে বেল্ট ঠিক করে, চুল সামান্য হাত দিয়ে ঠিক করে। বিছানায় রিশান শুয়ে আছে। রৌনক এক নজর ছেলের দিকে তাকায়, হাসি এসে যায়। ছোট্ট হাত দুটো বুকে চেপে ধরে তার ড্যাডিকে দেখছে। রিশু, চলে আসো, ড্যাডি চলে যাচ্ছে। রিশান বসে পড়ে, ছোট্ট পা দুটো ঠেসে ঠেসে ড্যাডির দিকে এগোয়। বিছানার পাশে গিয়ে রৌনক ছেলেকে দুই হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে। ছোট্ট গালের উপর চুমু দিয়ে সে বলে, ড্যাডি তোমাকে মিস করব। ছোট ছোট হাত দিয়ে ড্যাডির গলা জড়িয়ে রিশান বলে, রিশানও তার ড্যাডিকে মিস করবে। ছেলের কথা শুনে রৌনক হেসে দেয়, নাক টেনে বলে, খুব পেকে গেছো। রিশান দাঁতের কপাটি বের করে হাসে। ত্রিনকে একদম বিরক্ত করবা না, যা বলে সব কথা শুনবা। আর মাহিকে তুই তোকারি করা যাবে না। দিদুনের সাথে কম দুষ্টমি করবে, আর রাহির সাথে রাত জেগে গেমস খেলবা না। জলদি ঘুমাবা। এই কয়দিন স্কুল যাওনি, কাল থেকে নিয়মিত স্কুলে যাবা। তুমি গুড বয় হয়ে থাকলে ড্যাডি আবার তোমার জন্য অনেক অনেক চকলেট আনবো। মাথা নেড়ে রিশান বলে, ওকে ড্যাডি।
তৃণার দিকে তাকালে দেখে সে হাসি মুখে তাদের দিকেই তাকিয়ে। পড়াশোনা ঠিক মতো করো, নিজের আর রিশানের যত্ন নিও। আমি খুব বেশি কল করতে পারবো না, তবে চেষ্টা করব। তৃণা এক শব্দে জবাব দেয় আচ্ছা। রৌনক আরেকবার রিশানের দিকে তাকায়, ছোট্ট মাথা চেপে ধরে আর চুমো দিয়ে জড়িয়ে ধরে। রিশান এবার তাকে ছেড়ে ছোট্ট পা নিয়ে দ্রুত তৃণার দিকে দৌড়ে আসে, দুহাত দিয়ে তৃণার গলা জড়িয়ে ধরে। সেও তাকে জড়িয়ে মাথায় হাত বোলায়। রৌনক বেশ অবাক হয়। বিদায়ের মুহূর্তে ছেলেটা তার কাছে না এসে তৃণার কাছে গেল। রৌনক বলে ড্যাডিকে আরেকটা হাঁক দিবা না? রিশান তৃণাকে ছেড়ে বলে ড্যাডি, তুমি না বলেছ কারো মন খারাপ হলে হাঁক দিতে মন ভালো হয়ে যায়? রৌনক হেসে উত্তর দেয় হ্যাঁ ঠিক। রিশান এবার তৃণার দিকে তাকিয়ে বলে কই, তৃণের তো মন ভালো হলো না, ওকে হাঁক দিলাম। রৌনক কিছু বলার আগে রিশান জোরে বলে ড্যাডি, তৃণের মন ভালো করে দাও ড্যাডি, হাঁক তৃণ। তৃণা লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলে এসব বলে না রিশান, ড্যাডির লেট হচ্ছে। রিশান জেদ করে মাথা নাড়ায়, বিছানা থেকে নেমে হাত পা ছুটতে শুরু করে। ড্যাডি, হাঁক তৃণ। ছেলের জেদে দুজনেই বিপাকে পড়ে যায়। তৃণা রৌনকের দিকে তাকায়। লোকটা নিজেও বোধ হয় ছেলের জেদের কাছে অসহায় বোধ করে। শেষে জয়ী হয় রিশানের জেদ। রৌনক ধীরে দুই হাত মেলে বলে কাম ফাস্ট তৃণলতা। তৃণা কিছু বলতে গিয়েও থেমে যায়। ধীর কদম ফেলে রৌনকের দিকে এগোয়। কাছাকাছি যেতেই রিশান পেছন থেকে আলতো ধাক্কা দেয়। সাথে সাথে সে ধাক্কা খায় রৌনকের বুকের সাথে। ঝট করে রৌনক নিজের বাহুতে তাকে আবদ্ধ করে ফেলে। চোখ তুলে তাকায় তৃণা, রৌনকের দৃষ্টি তার দিকে। তৃণার হাত জোড়া তার বুকের কাছে রাখা। ভাইয়া। মাহির গলা পেয়ে দুজন দুদিকে ছিটকে সরে যায়। দরজায় দাঁড়িয়ে মাহি বলে ড্রাইভার চলে এসেছে, নামবা এখন। গলা ঝেড়ে রৌনক জবাব দেয় আসছি। এরপর সে নিজের ব্যাগ তুলে নেয়, অপর হাত দিয়ে রিশানের হাত ধরে। তৃণার দিকে এক পলক তাকিয়ে বলে আসছি তৃণলতা, ভালো থেকো। আপনিও। লোকটা বেরিয়ে যায়। তৃণা এগিয়ে যায় বারান্দার দিকে। নিচে গাড়ি দাঁড়িয়ে, রৌনকের কোলে রিশান। সে তাকে চুমু দিয়ে নামিয়ে দেয়। এরপর মিসেস জান্নাত মাহিরাহিকে জড়িয়ে ধরে। গাড়ির ভেতরে ঢুকতে গিয়ে এক পলক নিজের বারান্দার দিকে তাকায়। তৃণার উদ্দেশ্যে হাত নাড়ে, তৃণাও হাত নাড়ে। এরপর লোকটা গাড়ির ভেতরে ঢুকে যায়। মিনিট দুয়েকের মধ্যে গাড়িটা শিকদার ভিলা থেকে প্রস্থান করে।